ঠিক আছে, তাহলে এখানে a1 টা নির্ণয় করতে পারবে, এখানে a2 টা নির্ণয় করতে পারবে, তাই তো? তাহলে a1 a2 যখন হবে তাহলে f1 টাও নির্ণয় করতে পারবে। তাহলে f1 কত হবে? এবারে দেখো, ঊর্ধ্বমুখী বল f1, তাহলে f1 নিম্নমুখী বল ছিল মানে তার ওজন ছিল, ধরো m1g কি mg, সরি, f1 মাইনাস mg ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়ালস টু ma। তাহলে f1 সমান কত হবে? m1g, সরি, mg প্লাস ma, ঠিক আছে, বা a1, mg প্লাস a1। এখানে সেরকম f2 সমান, f2 সমান সেটা a2 মান তো নির্ণয় করবে একই রকম, সেই v ইকুয়ালস টু u মাইনাস at, টির মান দেওয়া আছে। তাহলে f2 সমান এক্ষেত্রে হবে একই রকম mg প্লাস ma2, ঠিক আছে। তাহলে এবারে f1 ইস টু f2 করবে, আর কি, বোঝা গেল? হ্যাঁ স্যার, এবারে করে নেব। ঠিক আছে, তারপরে কোনটা বলছিলে? 25-এর দাগেরটা। 25। বিষুবরেখা অঞ্চলে একটি বস্তুকে একটি স্প্রিংতুলা থেকে ঝোলালে 500 গ্রাম পাট দেয়। কলকাতায় এই বস্তুকে নিয়ে এলে ওই একই স্প্রিংতুলা 3 গ্রাম বেশি পাট দেয়। কলকাতায় একজন বালক একটি বস্তুকে ছুঁড়ে 5 মিটার উচ্চতা পর্যন্ত পাঠাতে পারলে ওই একই বস্তুকে বিষুবরেখা অঞ্চলে পাঠাতে কত, এটা তো সাধারণ ব্যাপার, এটা তো একটু পড়ে একটু বুঝতে হবে, বুঝেছো, একটু সময় দিতে হবে। সবটা এরকম বলে যে স্যার করে দেবেন সেটা ঠিক নয়, তবু আমি হিন্টস দিচ্ছি। বিষুবরেখায় ঝোলালে 500 গ্রাম পাট দেয়, কলকাতায় ঝোলালে 3 গ্রাম বেশি দেয়, মানে 503 গ্রাম দেয়। তার মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ তো বিভিন্ন, তাহলে অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করব, ঠিক আছে। বিষুবরেখায় অভিকর্ষ ত্বরণ ত্বরণ আর কলকাতায় অভিকর্ষ ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করব, ঠিক আছে। ওজন থেকে পেয়ে, বস্তুর ভর তো একই, ওজনটা আলাদা, তাহলে সেই অভিকর্ষ ত্বরণের সম্পর্ক থেকে কলকাতায় যদি 5 মিটার উপরে ওঠে তাহলে সেখানে কতটা উঠবে, দুটো অভিকর্ষ ত্বরণের আমরা সম্পর্ক জানি, কলকাতায় 5 মিটার উঠলে সেখানে কতটা উঠবে, পারা যাবে না? কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। দুটো অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক বার করো দুই জায়গার, সেটা করলে তারপরে এবার তো 5 মিটার উপরে উঠছে মানে ধরো কলকাতার হচ্ছে জি, তাহলে সেখানে জি প্রাইমে কতটা উপরে উঠবে, এই তো সোজা কথা। ঠিক আছে, তারপরে হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। তারপরে বলো, নিশ্চয়ই আর অসুবিধা হওয়ার কথা নেই। আর কি বাকি আছে? সেট টু থেকে কি আর বাকি আছে? না স্যার। ঠিক আছে, না আচ্ছা তাহলে স্যার। ঠিক আছে, তাহলে এরপরে এমসিকিউ করো, তারপরে আবার সেট 3 করবে। হ্যাঁ, সেট 3 তে তবু দাগ নাম্বার গুলো একটু বলে দিচ্ছি আমি। দাগ নাম্বার গুলো দিয়ে নাও, সেট 3 আর কি, একের দাগ, ঠিক আছে। বলুন স্যার। বলছি সেট 3 একের দাগটা দাগ দিয়ে দাও, যেগুলো করবে। 1,
3 4 5 ঠিক আছে, 5 এর পরে 7 8 10 11 12 13 15 16 17 19 16 17 18 19 ঠিক আছে, এই কয়েকটা করবে। ওকে, আচ্ছা এরপরে এমসিকিউ তে চলে এসো। এমসিকিউ তোমাদের বইয়ের সাথে ম্যাচ করবে কিনা আমার ঠিক জানা নেই, তবুও দেখা যাক। আমি দুই একটা বেছে বেছে করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমার এখানে 12 দাগে একটা রয়েছে এমসিকিউ, তোমার কতটা জানি একটা বাঁদরের একটা অঙ্ক রয়েছে, দড়ি ধরে একটা বাঁদর উপরে উঠছে, পেয়েছো? স্যার 14 দাগে নতুন বইতে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, দেওয়া আছে 40 কেজি ভর সম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে, তাহলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে? মানে যখন 600 নিউটন পেরিয়ে যাবে তখনই দড়িটা ছিঁড়ে যাবে আর কি। যাই হোক, এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, তারপরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে নিম্ন মুখে অবাধে পতনশীল। তো যাই হোক, নিম্ন মুখে হলে কিন্তু কখনোই হবে না, তাই না? অবাধে পতনশীল হলে তো কখনো হওয়ার সম্ভাবনা নেই, মানে কেন না, এখানে হিসেবটা আমরা দেখে নেব যে বাঁদরের ভর দেওয়া আছে 40 কেজি, তাহলে অবাধে পতনশীল হলে সেটা দড়ির উপর তো টান কত আসছে, মানে কি বলবো, আসছেই না, ধরো 600 নিউটন, এখানে 40 গুণিতক 10 400 নিউটন, ছাড়ার কোনো সম্ভাবনাই নেই। হুম, আহ তাহলে বাদ বাকি তাহলে কখনো ছিঁড়বে? 400 নিউটন 600 নিউটন থেকে বোঝা যাচ্ছে যে বাঁদরের ওজনটা কখন বাড়বে না, ঊর্ধ্বমুখী উঠলে আর কি, ঠিক আছে। উপরের দিকে উঠলে তবেই কিন্তু একটা মিনিট ওয়েট করে আমি দেখছি, একজন ওয়েট করছে, তার অ্যাক্টিভিটিসটা দেখে নিই।
ঠিক আছে, তো আচ্ছা, যেটা আমরা কথা বলছিলাম, ঠিক আছে, যে একটা বানর MCQ 14 নতুন বইতে, তাহলে একটা বানর যার ভর হচ্ছে কত 40 কেজি, ঠিক আছে, তাহলে দড়ি ধরে সে উপরে উঠবে, সর্বাধিক 600 নিউটন টান সহ্য করুক, ঠিক আছে, তাহলে বানরটি ধরো এই ত্বরণের উপরে উঠছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা দেখবো যে দড়ির মানে দড়িতে উপরে ওঠার সময় এখানে দড়িতে টানটা কত পড়ছে আর কি, ঠিক আছে, দড়িতে টানটা কত পড়ছে। তাহলে মনে করো এখানে বানরের উপর যেহেতু দড়ি ধরে রয়েছে, দড়িকে টানছে, তাহলে দড়িও বানরকে এটা টানবে, ধরো টি, তাহলে আলটিমেট বানর উপরে উঠছে, তাহলে টি মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ, ঠিক আছে, তাহলে টি ইকুয়ালস টু এমজি প্লাস এম এ, তাহলে 40 ইন্টু জি প্লাস এ, ঠিক আছে, জির মান তো 10 ধরে নাও, দেওয়াও আছে বোধহয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন ক্ষেত্রে মানে এর মান এখানে নিশ্চয়ই পেয়ে যাবে যে এর মান কত হলে তখন টি গ্রেটার দেন 600 নিউটন হবে, ঠিক আছে, সেটা পেয়ে যাবে এবারে 600, তাহলে এটা দেখবি মনে কত হচ্ছে আর কি, 600 বসাবে, তো এখানে 10 প্লাস এ বাই 40 মানে 15 মাইনাস 10 5, তাহলে 5 হলেই 600 হচ্ছে, ঠিক আছে, তাহলে 5-এর বেশি হতে হবে, কথা বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার। 5-এর বেশি যেটা রয়েছে ধরো যে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এটা হলেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আরেকটা দেখো, আমার বইতে 14 দাগের, তোমাদের হয়তো 15-16 হবে, একটা দড়ির অঙ্ক রয়েছে, ঠিক আছে, আমি ছবিটা আগে আঁকি, বাকিগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে, যেগুলো যেগুলো অসুবিধে হবে সেগুলো আমাকে দেখাবে, আমি পরের ক্লাসে সেগুলো নিয়ে করবো আর কি। তাহলে এরকম একটা মানে উপরে একটা সিলিং রয়েছে, এই সিলিং থেকে একটা দড়ি বাঁধা রয়েছে, কোণটা রয়েছে এখানে 30 ডিগ্রি, এখানে এরকম অনুভূমিক ভাবে রয়েছে, এখানে দেওয়াল রয়েছে, এইখানে একটা 2 কেজি ভরের বস্তুকে ঝোলানো হচ্ছে, 2 কেজি, ঠিক আছে, এখানে 2 কেজি ভরের একটা বস্তু রয়েছে, তাহলে টান T1 এর মান কত হবে নিউটন এককে, এটা ধরো টান T1, ঠিক আছে, তাহলে কিভাবে করবে এটা? তাহলে এক্ষেত্রে এরকম রয়েছে মানে কি সাম্যাবস্থায় রয়েছে, সোজা কথা। তাহলে কি কি বল কাজ করছে আগে আমরা দেখে নিই। ধরো
আর কি দেওয়া আছে 2 কেজি, ঠিক আছে। ধরো এখানেও একটা টার্ন রয়েছে, তাকে আমি ধরলাম টি, ঠিক আছে। তাহলে তাকে দুটো উপাংশে ভাগ করে দাও। তাহলে এটা হবে টি কস থিটা আর এটা হবে টি সাইন থিটা, ঠিক আছে। এখানে তো রয়েছে এমজি, তাহলে এইটা মনে করো কত ধরবো, এটাকে টি প্রাইম ধরে নাও। তাহলে সেই টি প্রাইম সমান আলটিমেট কত আসবে না এমজি আসবে, এখানে করে দেখবে আর কি, বারবার তো করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে টি প্রাইম বা এমজি। যাই হোক, এই বিন্দুর কথা বলছি। তাহলে এইখানে সাম্যাবস্থার কথা বিবেচনা করলে মানে এই ব্লকটা না উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, না ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে, তার মানে এটা সাম্যাবস্থায় রয়েছে। তাহলে অনুভূমিক বরাবরও লব্ধি বল শূন্য, উল্লম্ব বরাবরও লব্ধি বল শূন্য। তাহলে ব্যালেন্স করলে কি হবে, মানে সাম্যাবস্থায় ইকুয়েশন গুলো কি দাঁড়াচ্ছে, সাম্যাবস্থায় তাহলে একটা দাঁড়াচ্ছে টি সাইন থিটা ইকুয়ালস টু টি প্রাইম, মানে যেটা হচ্ছে এমজি, সেটা আর আমি আলাদা করে করলাম না, কারণ এখানে টি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এমজি লিখে দিয়েছি এর ক্ষেত্রে। তাহলে এটা একটা হলো। আর দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে টি কস থিটা সমান হচ্ছে কত না টি ওয়ান, ঠিক আছে। টি কস থিটা হচ্ছে টি ওয়ান, ওকে। তাহলে এখান থেকেই এই দুটো ইকুয়েশন থেকে তোমরা টি ওয়ান এর মানটা বার করে নেবে, ভাগ করে দাও টি ওয়ান বাই এমজি ইকুয়ালস টু কত হচ্ছে না কট থিটা, কট থিটা। তাহলে টি ওয়ান সমান হবে এমজি কট থিটা, কট থিটা মানে কট 30 ডিগ্রি √3, তাহলে নিউটন তো। তাহলে 2 × 10, জির মান যদি 10 ধরি, তাহলে 20 √3 নিউটন হবে, ঠিক আছে। এখানে তো 2 √3 দেওয়া আছে, আচ্ছা 2 ঠিক আছে 9.8 এ দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ইনটু করা হ্যাঁ কোনো অসুবিধা নেই, 2 × 9.8 √3 নিউটন, একই ব্যাপার। স্যার 12 দাগের একটা গ্রাফের আচ্ছা অঙ্ক করে এটা, দেওয়া আছে না? হ্যাঁ বলো। 12 দাগের একটা গ্রাফের অঙ্ক আছে। আচ্ছা গ্রাফের অঙ্ক, হ্যাঁ ঠিক আছে, সেটা একটা করে দিচ্ছি। আচ্ছা সেটা করে দেওয়ার থেকে বলে দিচ্ছি। গ্রাফটা এখানে দেওয়া আছে যে বল এবং সময়ের লেখচিত্র দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে জানতে চেয়েছে ভরবেগের পরিবর্তন। আমরা তো বলেছি যে বল সময়ের লেখচিত্রে, ঠিক আছে, যে ক্ষেত্রফলটা সেটা কি নির্দেশ করে, বলের ঘাতকে নির্দেশ করে, তাই না। বল সময়ের লেখচিত্রে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি নির্দেশ করে, বলের ঘাতকে নির্দেশ করে। নাকি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে বলের ঘাত মানে কি, ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে যে গ্রাফটা দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখো এই লেখচিত্রটা মোট ক্ষেত্রফল কত করছে। ধরো এই যে এ থেকে বি, সেখানে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, সেখানে তুমি সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। লেখচিত্র এখানে ইউনিট গুলো দেওয়া আছে। এ থেকে বি তে ক্ষেত্রফল হবে, এখানে বল থাকছে -1 নিউটন আর সময় থাকছে 1 সেকেন্ড। তাহলে ধরো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানগুলো শুধু নেবে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেখান থেকে তুমি কি বলবো ভরবেগের পরিবর্তন বার করলে, বোঝা গেছে। পরেরটা ধরো একটা তুমি পেয়েছো, কি বলে একটা বর্গক্ষেত্র পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কত হবে তার ক্ষেত্রফল 2 × 2,
সময়টা হচ্ছে 3 - 1 2 সেকেন্ড আর বল হচ্ছে 2 নিউটন, তাহলে তার জন্য হচ্ছে 2 × 2। পরেরটা আবার নেগেটিভ হবে, হাফ ইন্টু -2 × 2 মানে ত্রিভুজের ক্ষেত্রফল। পরেরটা আবার একটা হবে 1 × 1, ঠিক আছে। তারপরেরটা আবার করবে হাফ ইন্টু 1 × -1। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ না? স্যার, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এইভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করবে, যেমন হবে প্লাস মাইনাস করে যা হয় সেটাই হবে ভরবেগের পরিবর্তন আর কি। তাহলে এখানে হচ্ছে তোমার মোটামুটি মুখে মুখে যদি আমরা করি, আর লিখছি না, হাফ ইন্টু মাইনাস মানে -1/2 এখানে থাকছে, পরেরটাই হচ্ছে 4, তাহলে 4 - 2 3.5, তারপরেরটা হচ্ছে হাফ ইন্টু 2 × 2 মানে 2 5.5, তারপরেরটা হচ্ছে 1 6 পয়েন্ট, সরি এটা মাইনাস হয়ে যাবে, কি বললাম 4 হাফ ইন্টু 2 2 2 2 4, এটা হচ্ছে হাফ ইন্টু 1 × 1 মানে হ্যাঁ 3.5 এখানে হচ্ছে 2 মানে 1.5 2.5, ঠিক আছে 2.5, এখানে আবার -1/2 মানে 2 হবে আর কি, অ্যান্সার 2 হবে, 2 নিউটন/সেকেন্ড। করে দেখবে, ঠিক আছে। আচ্ছা এবারে একটা তোমাদের এটা পছন্দ মতো বলো, আমি তো মোটামুটি আমার পছন্দ অনুযায়ী করলাম। হুম, স্যার 17 দাগেরটা। কি আছে বলো 17-তে? ওই যে সিলিং থেকে দুটো কপি কল আছে, দুটো ভরের বস্তু আছে এম আর এম, আর মাঝে একটা √2m, ওটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একই টাইপের অঙ্ক। আচ্ছা, কপিগোল এবং সুতোগুলো মসৃণ, ভর উপেক্ষণীয়। আচ্ছা, সাম্যাবস্থায় থাকলে থিটার মানটাকে নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে রয়েছে এম ভরের বস্তু, এটা কপি করো। এখানে একটা কপি কল রয়েছে, এখানেও রয়েছে এম ভরের বস্তু, এখানে রয়েছে √2m ভরের বস্তু, √2m। তাহলে থিটার মানটা নির্ণয় করতে হবে। থিটা সমান কত হবে, ঠিক আছে। একটা মিনিট, লোডশেডিং।